ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ছড়ল ৯ জনের, স্বজনদের আহাজারি। মুন্সিগঞ্জের গজারিয়ায় দলীয় কার্যালয় সহ বিএনপি নেতা কর্মীদের বাড়িঘরে সাবেক যুবলীগ নেতার অনুসারীদের হামলা ভাঙচুর, আধিপত্যের লড়াই আর পূর্ববিরোধের জের। নোয়াখালীতে শিক্ষা প্রতিষ্ঠানেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। সিরাজগঞ্জে পুলিশের বসানো প্রায় সব সিসি ক্যামেরাই অকেজ, পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। নানা সংকটে ধুঁকছে খুলনার বক্ষব্যাধি হাসপাতাল। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম, সেবা না পেয়ে অন্যত্র ছুটতে হচ্ছে রোগীদের। ডাক সিকিউর পড়লি আমাকে ভয় থাই পড়ান, এমনি তো ভাঙ্গা বাথরুমে যারা আছে নোংরা, গন্ধ, দরজা জানালা কিছু নেই। এখন তো ওষুধ আমাকে সাপ্লাই নেই, তা দেবো কি করে? পাবনার সাথিয়ায় সতীখালী নদীতে সেতুর অভাবে ভোগান্তি। মরদেহ কবরস্থানে নিতেও ভরসা ডিঙ্গি নৌকা। কবরস্থানটা হচ্ছে নদীর ওই পারে, ওখানে যাওয়া আসা যাতায়াত ব্যবস্থাটা ভালো না। সকালে কবরস্থান জিয়ারত করব, তাও এই পানির জন্য যাইতে পারি না। ওই পার থেকে ঘাস কেটে এই পারে সাঁতরায় নিয়ে আসলাম। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সমাবেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী ও কর্মজীবী মানুষ। সড়ক, নৌ ও রেলপথে রাজধানীমুখী মানুষের চাপ থাকলেও তেমন কোনো দুর্ভোগ নেই। নগরবাসী জানালেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে। পরিবারের সাথে ঈদ আনন্দ শেষে এবার ব্যস্ত নগরে ফেরার পালা ঢাকাবাসীর। সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীর চাপ, প্রতিটি ট্রেনেই ছিল মানুষের ভিড়। ছুটির শেষ দিন হওয়ায় অনেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন, কারো আবার অফিস খুলে গেছে, তাই রাজধানীতে ফেরা। জানালেন, এবারের ঈদ যাত্রা অন্যান্য বারের তুলনায় স্বস্তিদায়ক ছিল। ঈদ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে অফিস খোলা, এর জন্য আসা আর কি। আজকে ঈদ যাত্রা এবার ভালো, এবার ব্যবস্থাপনা চমৎকার হয়েছে বিগত দিনগুলো থেকে। এই যে প্রায় 10 ঘন্টা পাঠাগুলো ফুলে গেছে, একটা সিট নেই, একটা 10 ঘন্টা একটা মানুষ দাঁড়ায় কি আসতে পারে? নীলসাগর এবং ধূমকেতু ট্রেনটা, এই দুটো ট্রেন বিলম্বে এসেছিল এবং কিছুটা বিলম্বে ছেড়ে গেছে। আর বাকি ট্রেনগুলো রাইট টাইম যাচ্ছে, রংপুর রাইট টাইম যাবে, বুড়িমারিও চলে যাবে ইনশাল্লাহ। আশা করি যে সামনে আরও যে কয়টা দিন যাত্রীর চাপ থাকবে এবং সব কিছু স্বাভাবিক অবস্থা থাকবে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে ঢাকায় ব্যাক করতে পারবে। এদিকে ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও যানজট নেই কোথাও। সড়ক মহাসড়কে কোনো দুর্ভোগে পড়তে না হওয়ায় স্বস্তিতেই নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন নগরবাসী। লক্ষ্মীপুর থেকে আমি প্রায় 6টার আগে ছাড়ছে, আমরা এখন পৌঁছাইছি। না, আসার সময় স্পোর্ট দিয়ে আসতে পারছি, যাওয়ার সময় একটু সমস্যা ছিল গরুর বাজারের কারণে। লঞ্চেও স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। জানান, লম্বা ছুটি হওয়ায় পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন অনেকে। এবার ছুটি শেষেও কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরলেন ঢাকায়। আজকে একবারে কম ছিল, যাত্রী অত বেশি ছিল না, কিন্তু 27 তারিখে যে আসছি ওদিন অনেক ছিল। যাওয়ার সময় খুব ভালোভাবে গেছি, আসার সময় খুব ভালো হয়েছে। পরিবহন সেক্টরটা খুব ভালো ছিল এবার। প্রতিনিয়ত যেমন নেয় তেমনই নিচ্ছে, এখানে কোনো বেশি নেই নাই বা কোনো ভোগান্তি হয় নাই। আগামী 2-1 দিনের মধ্যে রাজধানী আবার তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন সবাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এবারে নৌপথে কর্মস্থলে ফেরার খবর জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় আজকে কেমন দেখলেন? সে সাথে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন।
ছোঁয়া ঈদে যারা বাড়ি ফিরেছিলেন তারা কিন্তু ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং গতকাল 8টি বিলাসবহুল লঞ্চে বরিশাল থেকে দক্ষিণ অঞ্চলের যাত্রীরা ঢাকার রাজধানীতে ফিরেছেন কর্মস্থলে এবং যারা ফিরতে পারেননি তারা এখন ফিরতে শুরু করেছেন এবং গতকালকে আমরা দেখেছি 8টি লঞ্চ বরিশাল থেকে রাজধানীর উদ্দেশ্যে ছেড়েছে। আজ 3টি লঞ্চ কমে আরও আজ 5টি লঞ্চ ছাড়ার কথা রয়েছে লঞ্চ কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএ জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আসলে যাত্রীর সংখ্যা কমে আসে তারা লঞ্চের পরিমাণ কমিয়ে দিয়েছেন, যদি আবার যাত্রী বাড়ে সেক্ষেত্রে লঞ্চের সংখ্যা বাড়বে। তবে যে কেবিনগুলো রয়েছে 5টি লঞ্চের সেই কেবিনগুলো কিন্তু এরই মধ্যে বুকিং হয়ে গেছে এবং যারা ডেকের যাত্রী তারা মূলত এখন আসতে শুরু করছেন এবং আমরা রয়েছি 5টি লঞ্চের যে একটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় সেই লঞ্চের ডেকেতে এবং নিচতলার ডেকের অধিকাংশ জায়গায় কিন্তু এখনই পূরণ হয়ে গেছে। তবে যারা যাত্রীরা এসছেন তারা কেউ কেউ অভিযোগ করেছেন যে আসলে যারা বিছানা বিছিয়ে রেখেছেন তাদের অধিকাংশই দালাল প্রকৃতির বা লঞ্চের যারা স্টাফ রয়েছেন তারা অনেকেই বিছানা বিছিয়ে রাখেন আগাম এবং পরবর্তীতে এই বিছানা তারা অধিক মূল্যে যাত্রীদের কাছে বিক্রি করেন। তবে এই অভিযোগ লঞ্চ কর্তৃপক্ষ যারা আছেন তারা অস্বীকার করেছেন। তারা বলছেন যে আসলে যারা প্রকৃত যাত্রী তারাই আগাম আসেন এবং তারা আগাম বিছিয়ে রাখেন এবং ভাড়া নিয়ে আসলে তাদের কোনো যাত্রীদের কোনো অভিযোগ নাই। ডেকের ভাড়া 400 টাকায় নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত বরিশাল নৌবন্দরে যাত্রীদের তেমন ভিড় নেই। তবে যারা লঞ্চ কর্তৃপক্ষ আছেন তারা জানিয়েছেন যে সন্ধ্যার পরে যারা আসলে শহর কেন্দ্রিক যাত্রী রয়েছেন তারা কিন্তু সন্ধ্যার পরেই লঞ্চঘাটে আসবেন। তবে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যারা আসার কথা তারা এখনই আসতে শুরু করেছেন। ছোঁয়া। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন, এর মধ্যে 8 জনই মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহতদের বাড়িতে শোকের মাতম। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদ আনন্দের রেশ কাটতে না কাটতেই স্বজন হারানোর বেদনা থামছেই না পরিবারের আহাজারি, এলাকা জুড়েই শোকের ছায়া। নাটোর শহরের আলাইপুরের নানাবাড়ি থেকে মোটরসাইকেলে সিংড়ার দিকে যাচ্ছিলেন ফুফাতো খালাতো 3 ভাই জীবন, হীরা ও সাইফুল। আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় মোটরসাইকেলটিকে। ঘটনাস্থলেই প্রাণ যায় জীবন ও হীরার। আহত সাইফুলকে প্রথমে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফজরে নামাজের পর 3 জন মোটরসাইকেল নিয়ে সিংড়ার উদ্দেশ্যে রওনা দেয়। বন্দর এলাকায় মারাত্মক অ্যাক্সিডেন্টে 3 জনই নিহত হয়। আমাদের এলাকায় একবারে শোকাবহ পরিবেশ, একই সাথে 3 ভাই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। এনারা সবাই খুব ভালো ছেলে ছিল। ভর্তি ট্রাকের সাথে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, উভয় স্পটেই 2 জন মারা যায়, আরেকজন রাজশাহী চিকিৎসা পুরো অবস্থায় মারা যায়। চট্টগ্রামের ফটিকছড়িতে ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ শাহজাহান ও তার ছেলে আরিফ। পথে আমতল এলাকায় পৌঁছালে বাইকটিকে চাপা দেয় বিআরটিসির একটি বাস। ঘটনাস্থলেই মারা যান বাবা ছেলে। পরে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বাসটিতে। পুলিশ জানায় বেপরোয়া গতির বাসটি এর আগে 2টি সিএনজি চালিত অটোরিকশাকেও ধাক্কা দেয়। আটক করা হয়েছে চালককে। জয়পুরহাটের খেতলালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পিকআপ ভ্যান চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের 2 আরোহী। পটুয়াখালী ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। এদিকে বরিশালের গৌরনদীতে পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি বাস। আহত হন অন্তত 10 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের গজরিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বিএনপি কার্যালয় সহ দলটির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক এক যুবলীগ নেতার অনুসারীদের বিরুদ্ধে। দুপুরে উপজেলার হোসেনদী ইউনিয়নের চর বলাকিতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা নাজমুল প্রধানের সাথে বিরোধ চলছে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের। সকালে একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে নাজমুলের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মাহফুজের বাড়িতে। এ সময় বিএনপি কার্যালয় সহ অন্তত 10টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ সুপার মিনহাজুল আলম জানান, এটি রাজনৈতিক কোনো বিরোধ নয়, স্থানীয় আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই হামলার ঘটনা। আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। হামলা ভাঙচুরের পর এলাকার পরিস্থিতি থমথমে।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট দলগুলো করছে প্রভাব বিস্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি প্রদর্শন, আধিপত্য বিস্তার, তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, সব মিলিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা। সম্প্রতি নোয়াখালীর একটি ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল সাইটে। দিনে দুপুরে 2 ছাত্রীকে অস্ত্র হাতে ধাওয়া করছে এক কিশোর। তাতে শিক্ষার্থী ছাড়াও আতঙ্কিত অভিভাবক ও শিক্ষকরা। স্থানীয়দের অভিযোগ, জেলার সেনবাগ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। পৃথক পরিচয় লেবাসে গড়ে উঠেছে দলগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, একই বিদ্যালয়ে সক্রিয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর কমপক্ষে 10টি গ্যাং। আমি এখন অনেকটা ভয় আছি, মাদ্রাসায় ঠিক করে যাইতে পারতেছি না। GMS20, DX20, DX20, SDB, আরো এরকম অন্যান্য আরো অনেক গ্রুপের নাম আছে যেগুলো আমার হয়তো মনে নাই। কিছু গ্রুপে অনেক খারাপ খারাপ কার্যকলাপের সাথে জড়িত আছে, কিন্তু সব গ্রুপ আবার জড়িত নাই। দেখা গেছে 8-9 পর্যন্ত পড়ে তারপর আমরা বিয়ে দিতে বাধ্য হচ্ছে, কারণ আমরা এটা মানে আমাদের সমাজ ব্যবস্থা ভালো না। প্রশাসন যদি এদের ভালো উদ্যোগ নেই তো বাচ্চাদেরকে আমরা মাদ্রাসা পড়াইতে পারবো, না হলে বাচ্চাদের লেখাপড়া সব বন্ধ হয়ে যাবে। অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধে জড়াচ্ছেন কিশোর গ্যাংয়ের কিশোররা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, মারধর, এমনকি অস্ত্র প্রদর্শনের ঘটনাও বাড়ছে। যে ছেলেগুলো কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিল, তখনকার সময়ের নেতারা তাদেরকে শেল্টার দিত। বর্তমানে সেই ছেলেগুলোই আছে, আবার এখন নেতা চেঞ্জ হয়েছে। তাদের অনেক বড় ভাই আছে, তাদেরকে গোপনে শেল্টার দেয়, পুলিশও তাদেরকে অ্যারেস্ট করে না। আমাদের এখানে যে কিশোর গ্যাং আছে আমাদের সেনবাগে, বেশিরভাগ ক্ষেত্রে মাদকাসক্ত, ইফটিজিং এর সাথে জড়িত। সামাজিক ও পারিবারিক অবক্ষয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের অভাবকে কিশোর গ্যাংয়ের বিস্তারের অন্যতম কারণ হিসেবে দেখছেন সচেতন মহল। কিশোর গ্যাং যেগুলা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, গ্রুপে গ্রুপে দেয়া গেছে, নিজেরা নিজেদেরকে একবারে হিরো মনে করে ফেলতেছে। মুরব্বীর কোনো খেয়াল খুশি তোয়াক্কা করে না, আর অভিভাবকেও একেবারে আমি মনে করি অভিভাবকে দেয়। এই মারামারি এগুলার মাঝে এখন এই এলাকাটা আমাদের একেবারে অনিরাপদ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কিশোর গ্যাং দমনে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সামাজিক অপরাধ হিসেবে আমরা যদি কেউ কোনো অপরাধ করে, বয়সী কিশোর হলেও তাকে আইনের আওতায় আনার সুযোগ আছে। আমরা এই ধরনের অভিযোগ করলে বরাবরই ব্যবস্থা নিয়ে থাকি। সচেতন মহলের অভিমত, শুধু পুলিশি অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ ছাড়া কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকানো অসম্ভব। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সিরাজগঞ্জ শহরে পুলিশের স্থাপন করা 100টি সিসি ক্যামেরার প্রায় সবগুলোই অকেজ। এতে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। প্রশাসন বলছে, সিসি ক্যামেরা পুনরায় সচলের কাজ শুরু করেছেন তারা। যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ব্যস্ততম শহর সিরাজগঞ্জ। জেলা সদর হওয়ায় প্রতিদিন নানা প্রয়োজনে উপজেলা ও গ্রাম থেকে শহরে আসেন শত শত মানুষ। পাশাপাশি শহরেও প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। ব্যস্ত এই শহরের নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে 2021 সালে সিসি ক্যামেরার আওতায় আনে জেলা পুলিশ। শহরের 65টি পয়েন্টে 100টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। তবে কয়েক বছর ধরে অচল প্রায় সবগুলো। শহরবাসীর অভিযোগ, ক্যামেরা সচল না থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা, যা সিরাজগঞ্জ শহরকে অনিরাপদ করে তুলছে। মেন রোড, মুক্তাপাড়া, SS রোড সহ সিরাজগঞ্জ পৌরসভায় ব্যাপকভাবে চুরি বৃদ্ধি পেয়েছে। তা আমরা চাই যে পূর্ববর্তী যেমন সিসি ক্যামেরা ছিল, এখনও তেমন যেন সিসি ক্যামেরা আসে এবং সবাই যেন আমাদের আমরা যেন নিজেদেরকে নিরাপদ অনুভব করতে পারি। কয়েক মাস আগে শহরের চৌরাস্তা এলাকায় দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয় এক কিশোরকে। প্রতিনিয়ত ইফটিজিংয়ের পাশাপাশি পাড়া মহল্লায় ও বসতবাড়িতে ঘটছে ছোট বড় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। সিসি ক্যামেরা না থাকায় অধিকাংশ অপরাধী থাকছে ধরাছোঁয়ার বাইরে। সিসি ক্যামেরা দিয়ে নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা যেন হয়, এটা আমাদের নাগরিক সকলের জন্য মৌলিক দাবি। সিসি ক্যামেরার আওতায় যদি সিরাজগঞ্জ পৌরসভাকে নিয়ে আসা যায়, তাহলে এটা একটা নিরাপত্তায় থাকবে। পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন বলছে, ক্যামেরাগুলো পুনরায় সচল করতে কাজ শুরু করেছেন তারা। আইন শৃঙ্খলা মিটিংয়ে জেলা প্রশাসক মহোদয় এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, তার নেতৃত্বে তিনি চেয়েছেন যে সিরাজগঞ্জ পৌরসভাকে পুরাটাই
সিসি ক্যামেরায় আওতায় আনার জন্য। তার নির্দেশনায় আমরা ইনশাল্লাহ সিরাজগঞ্জ পৌরসভা অতি অল্প সময়ের মধ্যেই পৌর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। এই নির্বাচনের পরে আমাদের মাননীয় জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমরা যখন বসেছিলাম, আমি তখন উত্থাপন করেছিলাম যে সিসি ক্যামেরাগুলো আবার নতুন করে যাতে আমরা এস্টাবলিশ করতে পারি সেই লক্ষ্যে কাজ করার জন্য, এবং উনি সম্মতি দিয়েছেন এবং উনি বলেছেন যে এই বিষয়টি তিনি দেখবেন। তো যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় দেখতে চেয়েছেন, আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি এ ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত পাব। পুলিশের তথ্য মতে গত 3 মাসে পৌর এলাকায় চুরির ঘটনা ঘটেছে প্রায় 40টি, মারামারির অভিযোগ পাওয়া গেছে 17টি। তাপস সরকার, যমুনা নিউজ। দেশে হামু উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ, খুলনা ও সিলেটে প্রাণ গেছে আরও 3 জনের। এ নিয়ে হামু উপসর্গ নিয়ে সিলেটে মৃত্যু হলো 61 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 78 জন। মোট চিকিৎসাধীন 256 জন রোগী। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 38 জন। মোট চিকিৎসাধীন 102 জন। এছাড়া বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমার টিকা আমরা এবার দিছেন করি, আমার তো জানা নাই। আমরা বাড়িতে একটা মানুষের আমার টিকা দিছে। ওই হিসাবে আইসি সাতলিয়া হসপিটাল, ওখান থেকে ওরা হটাই দিছে। ওখানে না ইয়ে দেখা যায় কেন একটা রূপ বাসিছে যে এটা হাম বেমার। চোখ দিয়ে পানি পড়ে, তারপরে বমি, তারপরে ওই তো বুড়া বার হয়েছে। এরপর তো অবস্থা খারাপ করে মেডিকেল নিয়ে এলাম। আবাসিক ভবনগুলো পরিত্যক্ত। মূল ভবনের ছাদ সহ বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে, ফাটল ধরেছে পিলারেও। এমন পরিস্থিতিতে রোগী, চিকিৎসক ও সেবিকা সহ সবাই ঝুঁকি আর আতঙ্ক নিয়ে অবস্থান নেন হাসপাতালে। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও রয়েছে জনবল সংকট। বলছিলাম খুলনা, বরিশাল বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের কথা, যেখানে প্রতিটি রোগীর বিপরীতে সেবিকা রয়েছেন গড়ে 3 জন, অথচ রোগী না থাকায় তাদের অলস সময় কাটাতে হচ্ছে। খুলনা নগরীর ফুলবাড়ি গেট মীরের ডাঙ্গা এলাকা। 1965 সালে ভৈরব নদের তীরে প্রায় 3 একর জমিতে নির্মিত হয় বিভাগীয় পর্যায়ের বক্ষব্যাধি হাসপাতাল। হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে পরিত্যক্ত ভবন। বর্তমানে একটি ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম, যার বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পলেস্তারা খসে কিছু স্থানে বেরিয়ে গেছে ছাদের রড। টয়লেটগুলোর অবস্থা আরও শোচনীয়। খাবারের মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এছাড়া প্যাথোলজি বিভাগ না থাকায় পরীক্ষা করাতে হয় বাইরে থেকে। ফলে 100 শয্যার প্রতিষ্ঠানটিতে রোগী ভর্তি থাকে অর্ধেকেরও কম। ডাক সিকিউর পড়লি আমাকে ভয় থাই পড়ান, এমনি তো ভাঙ্গা। বাথরুমে দেখা আছে নোংরা, গন্ধ, দরজা জানালা কিছু নেই। বললে তখন বলে যে ওষুধ নাই, বা এখন তো ওষুধ আমাকে সাপ্লাই নেই, তা দেবো কি করে, এইরকম কথা বলে। ভবনের এমন বেহাল দশায় শুধু রোগীরা নয়, ভয়, আতঙ্ক আর ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীরাও। তবে সবকিছুর ঘাটতি থাকলেও সেবিকাদের জন্য পদ রয়েছে 114টি। এর মধ্যে পদায়ন আছে 95 জন। ফলে কাজ না থাকায় অলস সময় কাটাতে হয় সেবিকাদের। আমরা চাই যে জায়গায় আরো রোগী বেশি হোক, আমরা রোগীদের বেশি সর্বোচ্চ সেবা দিতে চাই। আমরা জীবন মরণের ঝুঁকিতে আছি, ছাদের দিকে তাকাইলেই আমাদের আতঙ্কে থাকতে হয়। একদিন বৃষ্টি হলে 3 দিন পানি পড়ে, ফাইলপত্র, কাগজ, কম্পিউটার সবকিছু নষ্ট হয়ে যেত। হাসপাতালে মোট 184টি পদ থাকলেও 64টি শূন্য। এর মধ্যে গত 6 বছর ধরে সিনিয়র কনসালটেন্ট 2 জন ও রেডিওলজিস্ট পদটিতে লোকবল নেই। এক্সডিআর আছে, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। এই টিবিগুলোর পেশেন্টগুলোর যদি আমরা ট্রিটমেন্ট করতে চাই, আমাদের ঊর্ধ্বতন বিশেষ করে সিনিয়র কনসালটেন্ট প্রয়োজন আছে। কনসালটেন্ট থাকলে আমরা একটু বিশেষজ্ঞদের কাছ থেকে আরো ভালো পরামর্শ নিতে পারতাম। সেটার অভাবে অনেক সময় আমার পেশেন্টকে খুলনা মেডিকেলে রেফার করতে হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, লোকবল বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণের জন্য বারবার জানানো হলেও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাই ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম। 21 সাল থেকে ওনারা বহুবার এই ভবন ইন্সপেকশন পরিদর্শন করছেন এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছেন। তো ইন্টারিম সরকারের ঠিক আগ মুহূর্তেই তখন একটা ভিজিট হয়েছিল, ইনস্ট্যান্ট তাৎক্ষণিক এই সিনিয়র কনসালটেন্ট পদ পূরণের জন্য নির্দেশনা ছিল।
কিন্তু এটা অর্ধাবধি বাস্তবায়ন হয় নাই। খুলনা বরিশাল বিভাগের একমাত্র এই বক্ষব্যাধি হাসপাতালে চলতি বছরের প্রথম 4 মাসে আন্তঃবিভাগে 121 জন ও বহির্বিভাগে 3481 জন রোগী চিকিৎসা নিয়েছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পোষণ করা 10 জন আটকে আছেন যশোরের বেনাপোল সীমান্তের শূন্য রেখায়। বিজিবি জানায় গতকাল গভীর রাতে বেনাপোলের সাদেপুর সীমান্তের ওপারে কাঁটাতারের বেড়ার গেট খুলে নারী ও শিশুসহ 10 জনকে পোষণ করে বিএসএফ। এ সময় যশোর বিজিবি 49 ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের আটকে দেয়। এখন তারা বেনাপোল সীমান্তের বোম্বেতলার খড়ের মাঠে জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। নদীর এক পারে বসতি, অন্য পারে কবরস্থান ও স্থানীয়দের ফসলি জমি। ফলে প্রিয়জনের মরদেহ দাফন কিংবা কৃষিকাজের জন্য জমিতে যাতায়াত করতে গিয়ে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামবাসী। বিশেষ করে বর্ষা আর শুকনো 2 মৌসুমেই দুর্ভোগ। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। পাবনার সাঁথিয়া উপজেলার সুতিখালী নদী, একপাশে ভিটাপাড়া গ্রাম, অন্য পাশে এই গ্রামেরই একমাত্র কবরস্থান আর স্থানীয়দের ফসলি জমি। এলাকার কারো মৃত্যু হলে মরদেহ দাফনের জন্য কবরস্থানে নেয়ার একমাত্র ভরসা ডিঙি নৌকা। আর শুকনো মৌসুমে কাদা পেরিয়ে মরদেহ শেষ ঠিকানায় পৌঁছানো হয়ে পড়ে আরও কষ্টসাধ্য। এছাড়া অধিকাংশ কৃষিজমি নদীর ওপারে হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হয় দুর্ভোগ। কবরস্থানটা হচ্ছে নদীর ওই পারে, ওখানে যাওয়া আসা যাতায়াত ব্যবস্থাটা ভালো না। সকালে কবরস্থান জিয়ারত করব, তাও এই পানির জন্য যাইতে পারি না। চৈত্র মাসে মলিপের বাজান, এই সময় কে দোয় বাজান, ডোঙা যাওয়াই নে বাজান। ওই পার থেকে ঘাস কেটে এই পারে সাঁতরায় নিয়ে আসলাম। এই কারণে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই বৃষ্টি হলে আমরা খুবই উপকৃত হব। সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে 1 দশক আগে সুতিখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয়রা। তবে অর্থের অভাবে মাঝপথেই থেমে যায় কাজ। সবাই সাহায্য করছে, চাঁদা উঠে দিয়েছে, আমাকে 500 আমাকে 1000 এভাবে দিয়ে মানে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই ব্রিজটা আমরা যাতে একটা লাশ নিয়ে যেতে পারি গোরস্থানে। ইউনিয়ন পরিষদের যে বিধিমালা আছে সেই মোতাবেক আমরা দরখাস্ত দিব যাতে অতি দ্রুতই আমাদের এই ব্রিজটাকে নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়। প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ব্রিজ সংলগ্ন সড়কটি এলজিডির আওতাভুক্ত না হওয়ায় সেখানে ব্রিজ নির্মাণ সম্ভব হচ্ছে না। রাস্তাটা এলজিডি আওতাভুক্ত নয়, তা আমি ইতিপূর্বে আইডিভুক্ত করার জন্য নির্বাহী প্রকৌশলী স্যারের দপ্তরে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। আমাদের আইডিভুক্ত হওয়ার পর আমরা চেষ্টা করব ব্রিজটা ওখানে একটা ব্রিজ করার জন্য। মানবিক দিক বিবেচনা করে সুতিখালী নদীর ওপর ব্রিজ নির্মাণে সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী এবং মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে টানা 3 মাস সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। আগামী 31 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় জেলে, বাওয়াল, মোয়াল, গোলপাতা সংগ্রহকারী থেকে শুরু করে পর্যটক কেউই সুন্দরবনের ভেতরে ঢুকতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের বেশিরভাগ মাছ, বন্যপ্রাণী, উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী, খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। সে কারণে 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী 1 সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। টানা 7 দিন বন্ধ থাকার পর সকাল থেকে শুরু হয়েছে দেশের প্রধান স্থলবন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে বেনাপোল, হিলি ও ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এর আগে গত 25 মে থেকে 31 মে পর্যন্ত ঈদের ছুটির কারণে টানা 7 দিন আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রমে অংশ নেননি সিএনএফ এজেন্ট ও ব্যবসায়ীরা। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
কোরবানি ঈদের কদিন চাপ সামলাতে সারা দেশের নানা প্রান্ত থেকে মৌসুমী শ্রমিকরা যোগ দেয় ট্যানারিগুলোয়। বাড়তি আয়ের আশায় পরিবার প্রিয়জন থেকে ঈদটা কাটান দূরে। কিন্তু আসলে কেমন কাটছে এই শ্রমিকদের দিন? অনেকেরই অভিযোগ, প্রাপ্য তো দূরে থাক, ঠিক সময় পারিশ্রমিকই পান না তারা। থাকা খাওয়াতে দুর্ভোগ পোহাতে হয়। অবশ্য ট্যানারি মালিকদের দাবি, ঠিকাদারদের অনিয়মেই তৈরি হচ্ছে এই ভোগান্তি। চামড়ায় লবণ লাগানোর কাজ প্রায় শেষ। ট্যানারিতে নতুন করে চামড়া প্রবেশে এখনও সপ্তাহখানেক বাকি। তাই অবসর কাটাতে গাছের ছায়ায় মৌসুমী শ্রমিকরা। কিন্তু প্রশান্তির চেয়ে চেহারায় অবসাদই যেন বেশি। কি কারণের? 4 দিন হলে আছি, আসে মনে করেন রাস্তাঘাটে বসে আছি, শুয়ে আছি, কাজ করছি, টাকা পাচ্ছি না, খাবার পাচ্ছি না। না হলো 5-7 হাজার টাকা ইনকাম করতে পারতাম। আসলে এরকম কাজও পাচ্ছিলাম না, একটু কম কাজ পাচ্ছি, তারপরও এই টাকাই বাকি আছে আমাদের। এক রাতের কাজ হবে, কাজ করবো সকালবেলা, টাকা পয়সা দিবি, সকালবেলা আমরা চলে যাবো। তাহলে তো আমার থাকার কোনো ঘর টর নেওয়া নাইছে না। তো এখন মনে করেন এই অবস্থা আছি ভাই, এখন কি করি আমরা? এখন এই অবস্থায় বসে আছি, গাড়ি ভাড়া বন্ধ নাই, টাকা বন্ধ নাই। হেমায়েতপুর শিল্পনগরীতে কোরবানির সময় কাজ বাড়ে কয়েক গুণ। তখন মৌসুমী শ্রমিকদের আনাগোনাও বাড়ে। তবে অভিযোগ রয়েছে সময় মতো পারিশ্রমিক না মেলার। এতে বেশ ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা শ্রমিকদের। থাকা খাওয়া তো দূরের কথা, বাড়ি ফেরার টাকা জোগাড়ই মুশকিল অনেকের। স্থায়ী শ্রমিকরা নিয়মিত পারিশ্রমিক পেলেও তাতে যাপিত জীবনের যাবতীয় খরচ মেটানো দায়। আপনার কাছে যদি 2,000 টাকা পাই, 2 মাস ঘুরাবি। 1,000, 1,500, 2,000 টাকা আমরা পাই। আবার কোনোদিন 500, আবার কোনোদিন খালিও যাওয়া লাগে। বেতন তো আমাকে কম। সঞ্চয় কিরকম থাকে? সঞ্চয় থাকে না কিছু। পুরুষদের সাথে তাল মিলিয়ে এ সময় মৌসুমী নারী শ্রমিকরাও নানা কাজে ব্যস্ত থাকেন। দিনে 8 ঘন্টা ঘাম ঝরিয়েও প্রত্যাশিত আয় হয় না। না চললে কি করবো? এখন চলানি তো নাকবি, এখন বসে থাকে তোর লাভ নাই। ঢাকা শহর এখন কষ্ট করবার জন্যই তো আইসি বিদেশ বেই। অবশ্য আড়তদার আর ব্যবসায়ীরা এ অভিযোগ অস্বীকারই করছেন। দাবি, মৌসুমী শ্রমিকরা ঠিকাদারের মাধ্যমে নানা কাজে নিয়োজিত থাকে। ঠিকাদারদের যথাসময়ে পাওনা পরিশোধ করেন তারা। কিছু কন্ট্রাক্টর আছে কাজ করে, শ্রমিকের কন্ট্রাক্টরে টাকা পায়, যেন শ্রমিকের টাকা দেয় না। এটা হলো কন্ট্রাক্টরের উপরে নির্ভর করতেছে। 25,000 টাকা শ্রমিকের খরচ গেছে শুধু লবণ লাগানো। পাট চামড়ায় তারা কীরকম পাচ্ছে? পাট চামড়ায় তাদের আয় কীরকম? মোটামুটি আয় হচ্ছে। মানে অ্যামাউন্ট যদি জানতে চাই? অ্যামাউন্ট বলা যাচ্ছে না। ট্যানারি মালিকরা বলছেন, শিল্পনগরীতে শ্রমিকদের সাথে অনিয়ম হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। কন্ট্রাক্টর টাকাটা মালিকের থেকে পাচ্ছে কি না, এটা কিন্তু মানে কন্ট্রাক্টরের যেমন দায়িত্ব, সেটা নিয়ে সে বুঝিয়ে দিবে, সেটাও তার দায়িত্ব। কিন্তু আমরা মনে করি যদি এরকম কোনো অভিযোগ থাকে কোনো ট্যানারির বিরুদ্ধে, কোনো মানে এরকম কমার্শিয়াল রপ্তানিকারকের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে যে তারা টাকা পরিশোধ করেনি, অবশ্যই আমরা ব্যবস্থা নিব। শিল্পনগরীতে প্রায় 140টি ট্যানারি রয়েছে। কোরবানির সময় অনেক ট্যানারিতেই কম বেশি 100 মৌসুমী শ্রমিক কাজ করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, সাভার। আর দর্শক, এ ছিল সংবাদ সাদেশে।